হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আর্কাস। আজকে এই ভিডিওতে তোমাদের আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্র থার্ড ইউনিট টেস্টের সেকেন্ড স্কুলের এমসিকিউ গুলো করাবো। তো এর আগে কিন্তু আমি অলরেডি ফার্স্ট স্কুলের এমসিকিউ গুলো করে দিয়েছি, এসএকিউ গুলো করে দিয়েছি পার্ট 1 পার্ট 2 করে। তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা যে কোনো ভিডিও দেখে নিতে পারো রায়মার্টিনের, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে স্কুলটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এর ফার্স্ট এমসিকিউ দেখো কি বলছে। বলছে এ বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা, অর্থাৎ এ বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা। তো এ বি যদি যে কোনো দুটি বাস্তব সংখ্যা হয়, কতগুলো অপশন দিয়েছে, কি হবে? ফার্স্ট অপশন দিয়েছে এ লেস বি অথবা বি লেস এ, এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন দিয়েছে বি লেস এ অথবা এ ইকুয়াল টু বি। থার্ড অপশন দিয়েছে এ লেস বি অথবা বি লেস এ অথবা এ ইকুয়াল টু বি। আর ফোর্থ অপশন দিয়েছে এ লেস বি অথবা বি ইকুয়াল টু এ। এর মধ্যে কোনটি ঠিক হবে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো, সিম্পল সংখ্যা ধরে করবে। ধরো মনে করো এ বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা বলেছে, তাহলে আমি ধরলাম এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3। তাহলে কোন শর্ত খাটছে দেখো, এ এ থেকে বি বড়, তাহলে এ লেস বি, এটা খাটলো, এটা খাটলো না, ঠিক আছে, অসুবিধা নেই। এটাও তো খাটতে পারতো, বি লেস এ, বি এর থেকে ছোট। ধরো আমি একটা উদাহরণ নিলাম যে 2 1, তাহলে বি এর থেকে ছোট, তাহলে এটাও খাটলো। তাহলে যে কোনো দুটি বাস্তব সংখ্যা হলে হয় এটা খাটছে না এটা খাটছে। অথবা দেখো যদি এমন সংখ্যা নিতাম দুটোই 2, সেক্ষেত্রে আমাদের কিন্তু সমানটা খাটতো। তো বলেছে যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে এমন মানে তোমাকে জেনারেল উত্তর দিতে হবে, অর্থাৎ সবটা যেন খাটে এরকম উত্তর দিতে হবে। তার মানে তুমি যদি বলো যে প্রথমটা ঠিক, তাহলে হচ্ছে হয় এ বি এর থেকে ছোট না বি এর থেকে ছোট, অর্থাৎ তুমি এই দুই ধরনের বাস্তব সংখ্যার কথা বলছো, কিন্তু এই বাস্তব সংখ্যার কথা তোমার ধরা পড়ছে না, তার মানে এই অপশনটা হবে না। আবার বি অপশনটা দেখো, বি লেস এ মানে বি এর থেকে এ বড়, তাহলে বি এর থেকে এ বড় মানে এই অপশনটা ধরা পড়ছে। আর এ বি সমান অর্থাৎ এটা ধরা পড়ছে, দেখো প্রথমটা কিন্তু ধরা পড়ছে না। তাহলে এই দুটি বাস্তব সংখ্যা, যে কোনো দুটি বাস্তব সংখ্যা 2 3 কি হবে না, তাহলে এই অপশনটাও খাটছে না। কিন্তু এই অপশনের দিকে দেখো, ভালো করে দেখো, এ লেস বি, তাহলে কেউ যদি এমন একটা সংখ্যা নেয় প্রথম সংখ্যাটা ছোট দ্বিতীয় সংখ্যাটা বড়, তার মানে এরকম ধরনের যদি এক জোড়া সংখ্যা নেয় যে কোনো দুটি বাস্তব সংখ্যা, তাহলে এটা খাটবে। আর দেখো বি লেস এ, কেউ যদি বলে না যে 2 1 নেবো, সেক্ষেত্রে তাহলে এটাও খাটবে। কেউ যদি বলে না যে আমি দুটোই 2 নেবো, সেক্ষেত্রে দেখো এটাও খাটছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি। সি হবে সঠিক উত্তর। যে কোনো দুটি বাস্তব সংখ্যা হয় প্রথমটি দ্বিতীয় থেকে ছোট হবে, না হয় প্রথমটি দ্বিতীয়টি থেকে বড় হবে, না হয় প্রথমটির সাথে দ্বিতীয়টি সমান হবে। এই তিনটি শর্তই একমাত্র খাটছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, দুই দাগে যে কোশ্চেন দিয়েছে, বলছে যে বিক্রয় মূল্য, এটা মুখেই বলি, আমি আর লিখছি না, আচ্ছা হালকা করে একটু লিখি। বিক্রয় মূল্যর সাথে ক্রয় মূল্য সমান, সেটার সাথে নাকি লাভ সমান, একদম ভুল। তারপর বলছে দেখো ক্রয় মূল্যটা গ্রেটার দ্যান হয় বিক্রয় মূল্য থেকে, আবার সেটা নাকি সমান হয় লাভের থেকে। একদম পুরো পুরো ভুল ভাল জিনিস দিয়ে রেখেছে। তারপর দেখো বিক্রয় মূল্য গ্রেটার ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ, বিক্রয় মূল্য গ্রেটার ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ, একদম ফালতু জিনিস, সবই উল্টো পাল্টা জিনিস। তারপর ডিতে দিয়েছে কোনোটি নয়, কোনোটি নয়, তাহলে সঠিক উত্তর কিন্তু ডি হবে সঠিক উত্তর। ওকে, এরপরে আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাহলে অ্যাকচুয়ালি কি মানে লাভটা বার করার জন্য এই তিনটি বলেছে, তিনটেই তো ভুল, তাহলে লাভটা কি অ্যাকচুয়ালি কিসের সাথে সমান হয় বলে দেই। লাভ হচ্ছে সব সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ হবে। ওকে, এটাই হচ্ছে লাভের ফর্মুলা। লাভ বার করার ফর্মুলা এটাও না, এটাও না, এটাও না। ওকে,
তাই সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ কোনোটি নয়। নেক্সট দেখো 3 দাগে, যেটা বলছে 2 টু দি পাওয়ার 2 মানে 2 এর স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 10 এর স্কয়ার ইনটু 5 হলে এখান থেকে আমাদের বলতে হবে যে x টু দি পাওয়ার x ইকুয়াল টু কত, এটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে বার করব, ভালো করে দেখো। 2 এর স্কয়ার তো থাকলো 2 এর স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার x, সেটাও থাক। এখানে দেখো এক কাজ করো, এখানে দেখো তোমার একমাত্র x এর রাশি কিন্তু একমাত্র 5 টু দি পাওয়ার x, আমাদের যেহেতু x এর মান দরকার, তাহলে এই রাশিটা রেখে এটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে কি হবে, 2 এর স্কয়ারটা আমি যদি ডান দিকে পাঠিয়ে দেই তাহলে 10 এর স্কয়ার ইনটু 5 বাই 2 এর স্কয়ার হয়ে যাবে। এটা এখানে গুণ ছিল, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। এবার এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো 10 এর স্কয়ার মানে 10 10 100 ইনটু 5 আর 2 এর স্কয়ার মানে 4। আমরা যদি এটা দিয়ে এটা কাটাকুটি করি 4 25 100, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু এটা কত হচ্ছে 25 আর 5, 25 আর 5 মানে বুঝতে পারছো 25 এর মধ্যে দুটো 5 থাকবে, 5 ইনটু 5 আর এই 5। এখন বলতে পারো যে কেন এইভাবে ভেঙে লিখলাম, অ্যাকচুয়ালি আমরা লিখতে চাই এটা 5 এর কিউব। তাহলে দেখো এখানে 5 5 অর্থাৎ বেস বেস আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে বেস বেস যদি ক্যান্সেল করি তাহলে কি পড়ে থাকছে x ইকুয়াল টু 3। এবার আমাদের প্রশ্ন করেছে কি, আমাদের প্রশ্ন করেছে x টু দি পাওয়ার x এর মান কত, অপশন দেয়া আছে। তো সঠিক উত্তর হবে x টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 3, কারণ x এর মান 3। তাহলে 3 কে 3 বার গুণ করলে হয় 27। তাহলে সঠিক উত্তর এখানে দেয়া আছে 27 আছে অপশন নাম্বার ডি তে। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসি, নেক্সট প্রশ্ন দিয়েছে ay প্লাস বি ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণটি x অক্ষের সমীকরণ হবে কোন শর্তে, অনেকগুলো শর্ত দেয়া আছে, শর্তগুলো একটু বলে দেই। b ইজ ইকুয়াল টু a নাকি b ইজ ইকুয়াল টু মাইনাস a নাকি b ইজ ইকুয়াল টু 2 নাকি b ইজ ইকুয়াল টু 0, এই চারটি অপশন দেয়া আছে। তো সঠিক উত্তর কি হবে আমাদের সেটা বলতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু মনে করব, প্রশ্নতে করেছে দেখো x অক্ষের সমীকরণ, তাহলে আমরা একটু মনে করব x অক্ষের সমীকরণ কি বলেছিলাম আমি তোমাদের। x অক্ষের সমীকরণ বলেছিলাম যে y ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 হচ্ছে x অক্ষের সমীকরণ, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে আমাদের যেহেতু বলেছে এই সমীকরণটি x অক্ষের সমীকরণ হবে, তাহলে x অক্ষের সমীকরণ হবে মানে কি y ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু 0 তুমি এখানে বসিয়ে দাও, তাহলে a ইনটু 0 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 0 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি 0 ইকুয়াল টু b ইকুয়াল টু 0। তাহলে আমাদের b ইজ ইকুয়াল টু 0 হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ওকে, এবার দেখো কি বলছে নেক্সট কোশ্চেনে, বলছে নিম্নলিখিত কোনটির সমাধান 1 1। তো মানে কটা সমীকরণ দেয়া আছে সেই সমীকরণের সমাধান বলতে হবে যে কোনটার সমাধান 1 1। তো প্রথম অপশন দিয়েছে 3x 3y 9, তারপর দিয়েছে 6x 2y 9, তারপর দিয়েছে 4x 5y 8, তারপর দিয়েছে 3x 4y 7। এই চারটি সমীকরণ দেয়া আছে অপশনে এবং বলছে যে কোন সমীকরণের সমাধান 1 1। তাহলে আমরা x এর মানও 1 বসাবো, y এর মানও 1 বসাবো, বসিয়ে দেখবো এর মধ্যে কোনটায় 1 1 আসছে। ঠিক আছে, 1 1 সিদ্ধ করছে। তো এটা দেখো 1 বসিয়ে দাও, x এর জায়গায় 1 y এর জায়গায় 1, তাহলে 3 + 3 = 9 হচ্ছে না, 3 + 3 = 6 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না। এটা দেখো 1 1 বসিয়ে দিলে কত 6 আর 2 8, 8 = 9 হচ্ছে, তার মানে এটাও হচ্ছে না। এটা দেখো যদি x এর জায়গায় 1 বসাও তাহলে 4, y এর জায়গায় যদি 1 বসাও তাহলে 5, 4 আর 5 9 = 8 দেওয়া আছে, তার মানে এটাও হচ্ছে না। এটা দেখো x এর জায়গায় 1 বসালে 3, y এর জায়গায় 1 বসালে 4, 3 আর 4 যোগ করলে হচ্ছে তোমার কত 7, 7 ডান দিকে আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি, নেক্সট এমসিকিউ, যেটা বলছে যে একটি সংখ্যা c কে fx বহুপদী সংখ্যামালা শূন্য বলা হবে। fx একটি বহুপদী সংখ্যামালা, এর শূন্য বলা হবে, এর শূন্য, এর হচ্ছে শূন্য c, এর শূন্য c বলা হবে।
একটি বহুপদী সংখ্যামালা, এর শূন্য সি কখন বলা হয়? যে কোনো বহুপদী সংখ্যামালার শূন্য কখন আমরা নির্ণয় করি? ভালো করে দেখো, আমি যদি বলি 2x+3 একটি বহুপদী সংখ্যামালা, জিরো দেবো না, সমীকরণ হয়ে যাবে। 2x+3y3 এটা একটা বহুপদী সংখ্যামালা, এর শূন্য নির্ণয় করো। এর শূন্য নির্ণয় করতে গেলে কি করতে হয়? এটা ইকুয়াল টু 0 করে x এর মান আমাদের বার করতে হয়, ঠিক আছে? তাহলে এর শূন্য কত হচ্ছে? এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -3/2। তার মানে একটু ভেবে দেখো, এই যে সমীকরণটা দেয়া, সরি, এই যে বহুপদী সংখ্যামালা দেয়া ছিল, সেই বহুপদী সংখ্যামালার x এর জায়গায় যদি আমরা এর শূন্যটা বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু দেয় কত? দেয় 0 দেয় না? তাহলে কি বুঝলে? কোন বহুপদী সংখ্যামালার শূন্য মানে সেই বহুপদী সংখ্যামালাটাকে 0 সাথে সমান করে x এর মান বার করতে হয়। যে সংখ্যাটা আমরা পাই, x এর যে মানটা পাই, সেটাই হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য। এবার একটু ভালো করে ঘুরিয়ে ভাবো, তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য হলো সেই যে এই যে x এর জায়গায় সেই শূন্য যাকে আমরা বলবো তাকে যদি বসিয়ে দেই, তাহলে এর মানটা 0 দেয়। তাহলে আমরা কি করব? x এর জায়গায় যাকে আমরা শূন্য বলছি তাকে বসিয়ে দিলে কি দেয়? এর মানটা কি দেয়? শূন্য দেয়। তাহলে শর্তটা হবে xc = 0। অর্থাৎ আবার একটু বলি, x এর জায়গায় এই বহুপদী সংখ্যামালার শূন্য কত? x এর জায়গায় এমন কোন মান বসালে 0 দেয়? x এর জায়গায় আমরা মান বসিয়েছি -3/2, তাহলে x এর জায়গায় -3/2 বসিয়ে দিয়ে আমরা লিখে দিয়েছি সেটা কিসের সাথে সমান হয়েছে? 0 এর সাথে। অর্থাৎ এই fx বহুপদী সংখ্যামালার শূন্য যদি c হয়, তাহলে x এর জায়গায় c বসালে এর মানটা দেয় 0, অর্থাৎ এটা শূন্যর সাথে সমান হতে বাধ্য। ওকে, তাহলে এটা একটু বলে দেই, এটা হচ্ছে কোন অপশনে আছে? এটা তোমাদের আছে অপশন নাম্বার fc = 0। এটা হচ্ছে অপশন নাম্বার বি তে আছে, আচ্ছা বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে যাব। নেক্সট বলছে একটি লগের অঙ্ক দিয়েছে, লগ 001 0.5টা 0, 1 2 3 4 5টা 0 1, এর মান কি হবে? তো এর মান কিভাবে আমরা নির্ণয় করব? লগের অনেক অঙ্ক তোমাদের দিয়ে রেখেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো এর মান কিভাবে বার করতে হয়। লগ 0.01 থাকলো, এবার এক কাজ করব, এটাকে আমি 0.01 এর পাওয়ার দিয়ে লিখবো। ভালো করে দেখো, এই জিনিসটা আমরা লিখতে পারি 0.01 এর হোল কিউব। কেন? যদি বলো কেন, কারণ দেখো 0.01 মানে এখানে পয়েন্টের পরে 2 ঘর, তাহলে যদি আমি 3 বার নেই তাহলে 6 বার হয়ে যাবে, 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লগের একটা সূত্র আছে যে লগ এ এম, এখানে মনে করো বি আছে, তাহলে এই বিটা সামনে চলে আসে, তাহলে বি লগ এম টু দি বেস এ হবে। অর্থাৎ এই বিটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে আমাদের এখানে সেই সেম কেস ঘটছে, তিনটা সামনে চলে আসবে, 3 লগ 0.01 0.01, তাই না? এবার লগের একটা সূত্র আছে, লগের বেস আর লগের সংখ্যা যদি সেম হয়ে যায় তার মান কিন্তু 1 দেয়। তাহলে সঠিক উত্তর হবে 3, অর্থাৎ এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক বলছে যে বিন্দুতে ত্রিভুজের মধ্যমা তিনটি মিলিত হয় তাকে কি বলা হয়? দেখো, যে কোনো একটা ত্রিভুজ আমি এখানে আঁকবো, একে এটা বোঝাবো। এই মধ্যমাটা, এই মধ্যমাটা আর এই মধ্যমাটা, এই তিনটি মধ্যমা যে বিন্দুতে যুক্ত হয় তাকে বলা হয় জি। জি, এটাকে বলা হয় ভর কেন্দ্র, এটাকে বলা হয় ভর কেন্দ্র। তো এই যে তোমার মধ্যমা তিনটি ছেদ বিন্দু, এটাকে বলা হয় ভর কেন্দ্র। এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হবে ভর কেন্দ্র আছে তোমার অপশন নাম্বার সি তে। তারপর বলছে এবিসিডি সামান্তরিকের ভিতরে যে কোনো একটি বিন্দু ও। তো এবিসিডি একটি সামান্তরিক নিলাম, এ বি সি ডি। এই এবিসিডি সামান্তরিকের যে কোনো একটি বিন্দু নাও, এর ভিতরে একটা বিন্দু নিতে বলেছে, নিলাম ও, নিয়ে যুক্ত করে দাও, শীর্ষবিন্দুগুলো যুক্ত করে দিলাম। তাহলে এখানে দেখো টোটাল 4টি ত্রিভুজ তৈরি হয়েছে। এবার আমাদের প্রশ্নে বলা আছে যে ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি, এওবি আর সিওডি, এই দুটো ত্রিভুজের সমষ্টি কিন্তু তোমার 16 বর্গ সেমি, এটা দেয়া আছে। তাহলে এই দুটো হচ্ছে 16 বর্গ সেমি, ঠিক আছে? এই দুটো ত্রিভুজের সমষ্টি হচ্ছে 16 বর্গ সেমি। এবার আমাদের প্রশ্ন করেছে যে তাহলে
সামান্তরিকের ক্ষেত্রফল কত। তা এই দুটো ত্রিভুজের, এই আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেমি। তোমাদের একটা উপপাদ্য আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে, উপপাদ্যের প্রয়োগে আছে এটা, ঠিক আছে। তুমি এই ও বিন্দুটা যেখানেই নাও না কেন, যেখানেই মাঝখানে সাইডে যে কোনো যে প্রান্তে নাও না কেন, এই দুই ধারের দুটি কোণের সমষ্টি যা হবে, এই দুই ধারের দুই ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি যা হবে, এই বাকি দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি তাই হবে। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসি, অর্থাৎ উপরেরটা আর এই নিচেরটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ সেমি। তাহলে এখানে চারটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আমাদের কত হবে? চারটি ত্রিভুজের, যে চারটি ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সেটা হবে কত? সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে 16 16 32 বর্গ সেমি। একদম ইজি ট্রিক্স, তোমরা এটা মনে রাখবে, ট্রিক্স হিসেবেই মনে রাখবে। তো এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি তে কেটে যাচ্ছে। নেক্সট চলে আসবো, যে দুটি বিন্দু দিয়েছে এ আর বি, আমি একটা রেখা টেনে বোঝাই তোমাদের। এ একটি বিন্দু, বি একটি বিন্দু। তো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 5 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 7, ঠিক আছে। 1 4 আর 1 5 আর -4 7 এর পি বিন্দু একটি অন্তস্থ বিন্দু, এর ভিতরে যে কোনো একটি বিন্দু হচ্ছে পি বিন্দু। তো পি বিন্দু 2:3 অনুপাতে বিভক্ত করেছে, পি বিন্দুটা 2:3 অনুপাতে, অর্থাৎ এটা আর এটার অনুপাত হচ্ছে 2:3। তাহলে পি বিন্দুর ভুজ কত হবে? ভুজ অর্থাৎ পি বিন্দুর একটা স্থানাঙ্ক হবে, সেই স্থানাঙ্ক, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা থাকবে। তো এই সংখ্যাটাকে বলা হয়, যে কোনো বিন্দু দেখো, প্রথম সংখ্যাটাকে বলা হয় ভুজ, দ্বিতীয় সংখ্যাটাকে কোটি, ভুজ কোটি, ভুজ কোটি। তো ভুজ চেয়েছে মানে আমাদের এটা বার করলে হয়ে যাবে, আমাদের এটা লাগবে না, ঠিক আছে। তো আমরা দেখো কিভাবে বার করছি এটা। তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, দেখে নাও। পি বিন্দুর স্থানাঙ্ক কি হয়, ফর্মুলাটা সুন্দর করে দেখে নাও। পি বিন্দুর স্থানাঙ্ক, প্রথমে দেখো যে অনুপাতটা দেওয়া আছে 2 আর 3, এই অনুপাতটাকে প্রথমে আগে সুন্দর করে লিখে ফেলতে হবে। কিভাবে লিখবে দেখো, এই পি বিন্দুটা অন্তস্থ না বহিস্থ সেটাকে জানতে হবে। যদি অন্তস্থ হয় প্লাস আর বহিস্থ হয় মাইনাস, ব্যাস এই কথাটা মনে রাখলে হবে। যেহেতু পি বিন্দু আমাদের কোশ্চেনে দিয়েছে অন্তস্থ বিন্দু, তার মানে প্লাস, তাহলে 2 + 3, নিচে 2 + 3, উপরে এরকম 2 + 3, নিচে 2 + 3, এরকম বসিয়ে নেবে, ঠিক আছে। এবার এখানে আছে দেখো ফার্স্টে এর হচ্ছে কত, ভুজ 1, এর ভুজ হচ্ছে -4, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, ঘুরিয়ে লিখতে হবে। তাহলে -4 আগে, 1 পরে, এর কোটি 5, এর কোটি 7, ঘুরিয়ে লিখবে, 7 আগে 5 পরে, ঠিক আছে। ইজি ব্যাপার। কি বললাম, এর ভুজ এর ভুজ, এর প্রথমটা ঘুরিয়ে লিখবে, এর শেষেরটা ঘুরিয়ে লিখবে, ব্যাস। তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 4 দিয়ে 8 + 3 একে 3 আর নিচে হচ্ছে 5। এটা হচ্ছে 7 দিয়ে 14 + 3 এ 5 এ 15 আর নিচে হচ্ছে 5। তাহলে কত হচ্ছে দেখো, এটা আসছে তোমার -5 -5/5, তাই না। আর এটা আসছে তোমার 29/5। তাহলে -5/5 মানে কত, -1। 29/5, এটা আমাদের তো লাগবেই না, তো এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। আমাদের লাগবে ভুজ, অর্থাৎ ভুজটা আসলে কত, -1। তো -1 হবে সঠিক উত্তর। -1 হচ্ছে তোমার অপশন নাম্বার এ তে আছে, অর্থাৎ এই অপশন হচ্ছে সঠিক উত্তর। ওকে, বোরিং লাগছে না তো? আচ্ছা, তো চলো শুরু করা যাক। নেক্সট দাগ কি বলছে, নেক্সট দাগে বলছে যে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস হচ্ছে 20, বহির্ব্যাস হচ্ছে 22। বলয়াকৃতি লোহার পাত, এর অন্তর্ব্যাস হচ্ছে 20 আর বহির্ব্যাস হচ্ছে 22, ঠিক আছে। অন্তর্ব্যাস 20 মানে আমি একটু ফাঁকা করে লিখি, এটা 20 আর উপরেরটা হচ্ছে 22। অন্তর্ব্যাস 20, বহির্ব্যাস হচ্ছে 22। তাহলে আমরা অন্তর্ব্যাসার্ধ কত পাবো, অন্তর্ব্যাসার্ধ পাবো 20/2 মানে 10 পাবো অন্তর্ব্যাসার্ধ। আর বহির্ব্যাসার্ধ আমরা কত পাবো, অন্তর্ব্যাসার্ধকে আর বলছি, বহির্ব্যাসার্ধকে বড় হাতের আর বলছি। তাহলে ছোট আর অন্তর্ব্যাসার্ধ আমরা পাচ্ছি কত, 10, বহির্ব্যাসার্ধ বড় হাতের আর সেটা পাচ্ছি কত, 22/2 মানে 11, ঠিক আছে।
অন্তর্ব্যাসার্ধ পেলাম, বহির্ব্যাসার্ধ পেলাম। বলেছে যে পাতটির ক্ষেত্রফল কত, পাতটি মানে বলয়ের অংশের এই যে পাতটি দেখতে পাচ্ছ, এই পাতটির ক্ষেত্রফল কত আমাদের বলতে হবে। এই পাতটির ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে পুরোটার ক্ষেত্রফল মানে পাই বড় আর স্কোয়ার, তার থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দেবো মানে পাই ছোট আর স্কোয়ার, এটা বাদ দিলেই কিন্তু পাতের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো পাই আমরা কমন নিতে পারি, তাহলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, বড় আর স্কোয়ার মানে ছোট আর স্কোয়ার মানে একবার a প্লাস বি একবার a মাইনাস বি আমরা করতে পারি, সূত্রে ভাঙিয়ে দিতে পারি। তাহলে 22/7 a প্লাস বি মানে 11 হচ্ছে আর প্লাস 10, আর এটা হচ্ছে 11 মাইনাস 10, তাহলে আসছে 22/7 ইন্টু 11 আর 10, এটা হচ্ছে তোমার 21, এটা বিয়োগ করলে আসছে 1, 7 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, তার মানে 3 দিয়ে 6 66। অর্থাৎ আমরা বলতে পারি যে এই পাতটির ক্ষেত্রফল 66 বর্গ সেমি, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। ওকে, তো নেক্সট চলে আসবো, একটি রম্বস একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। একটি রম্বস একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, দেখো তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, ওকে, আর এর একই ভূমির উপর অবস্থিত একটি রম্বস আছে, তাহলে এই রম্বস। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এক্স স্কয়ার আর রম্বসের ক্ষেত্রফল দিয়েছে ওয়াই। তাহলে শর্ত দিয়েছে মানে অপশন দিয়েছে ওয়াই লেস এক্স স্কয়ার এক্স গ্রেটার ওয়াই, না ওয়াই গ্রেটার এক্স স্কয়ার নাকি কোনোটি নয়। তো এর মধ্যে সঠিক উত্তর কি হবে? তো তোমাদের ম্যাক্সিমাম তোমাদের বলা হয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে, অর্থাৎ এক্স স্কয়ারটা বড় ওয়াই এর থেকে। তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। এটা তোমরা মুখস্থ করে নিয়েছো, আজকে আমি তোমাদের এটা একটু বুঝিয়ে বলবো কিভাবে এটা তোমরা বুঝে মনে রাখবে, ঠিক আছে? ভালো করে দেখো, যেহেতু এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কয়ার, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সব এক্স হবে, তাই না? বাহুর দৈর্ঘ্য যা হয় ক্ষেত্রফল হয় বাহুর স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য এক্স হবে। তার মানে আমরা বলতে পারি যে এই যে ভূমি, যে ভূমির উপরে দুজনেই দাঁড়িয়ে আছে ওই ভূমিটা কিন্তু তোমার এক্স। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি দেয়া আছে? ওয়াই। তো এমনি রম্বসের ক্ষেত্রফল কত হয় দেখে নাও। এখানে আমরা যদি রম্বসের একটা উচ্চতা আঁকি, উচ্চতাটাকে আমরা মনে করছি এইচ, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে এইচ, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, তাই না? ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে এইচ, কারণ ভূমি এক্স কেন? কারণ একই ভূমির উপর দুজন অবস্থিত। এবার এটা এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, কিন্তু রম্বসের ক্ষেত্রফল দেয়া আছে ওয়াই, ওকে। এবার ভালো করে দেখো, চিত্র অনুযায়ী তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চিত্র অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবি আমরা যেমন ভাবে আঁকি না কেন একই ভূমির উপরে, এখানে ছবিটা কিন্তু রম্বসের উচ্চতা কিন্তু এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে কম হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে চিত্র থেকে পাচ্ছি কি পাচ্ছি, যে এখানে আমরা বলতে পারি যে এক্সটা গ্রেটার দ্যান হবে এইচ থেকে, অর্থাৎ রম্বসের উচ্চতাটা কম হবে। কারণ এই রম্বসটা কিভাবে আসে, বর্গক্ষেত্রে এই কোণাটা চেপে দিলেই রম্বসটা তৈরি হয়, তো এই রম্বসের উচ্চতাটা কিন্তু বর্গক্ষেত্রের থেকে কম হবে। এটা হচ্ছে চিত্র থেকে আমরা পাচ্ছি যে এক্সটা গ্রেটার হচ্ছে এইচ থেকে, এক্সটা বড়। তাহলে এই যে আমরা পেয়েছিলাম ফর্মুলা, মানে যেটা পেয়েছিলাম রম্বসের ক্ষেত্রফল, এটা আমরা বসিয়ে দেবো। এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স ইন্টু এই যে এই যে জায়গায় আমি এক্স লিখে দিলাম, তো এইচ এর থেকে এক্স তো বড় না, তাহলে এইচ এর জায়গায় যদি আমি এক্স বসিয়ে দেই তাহলে বাম সাইডটা বড় হয়ে যাবে ডান সাইডের থেকে, হবে না? এটা কিন্তু একদম মোস্ট লজিকটা ভালো করে দেখো, এইচ হচ্ছে এক্স এর থেকে একটা ছোট সংখ্যা, তো এইচ এর জায়গায় আমি এক্স বসিয়ে দিলাম, অর্থাৎ এইচ এর থেকে একটা বড় সংখ্যা আমি বসিয়ে দিলাম, তাহলে বাম সাইডটায় যখনই আমি এইচ এর থেকে বড় সংখ্যা বসিয়ে দিলাম বাম সাইডটা বড় হয়ে গেল, আর বাম সাইডটা যেই বড় হয়ে গেল বসিয়ে দিলাম গ্রেটার দ্যান। তাহলে ভালো করে দেখো, এক্স স্কয়ার গ্রেটার দ্যান ওয়াই, তাহলে ওয়াই লেস দ্যান এক্স স্কয়ার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এ, যেটা তোমরা মুখস্থ না করে বুঝে রাখার চেষ্টা করবে। তারপর কোশ্চেন বলছে যে কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে, এটা অঙ্ক করার দরকার নেই, এটা তোমরা মনে রাখবে। তথ্যের চিত্র উপস্থাপন করে স্তম্ভ লেখ, না কাঁচা তথ্য, ক্রমজয়ী পরিসংখ্যা, না পরিসংখ্যা বিভাজন। যেহেতু বলেছে তথ্যের চিত্র স্থাপন করে, তাহলে তোমরা জানো যে তথ্যের চিত্র স্থাপন করেছো, তোমরা যেটা করেছো সেটা হচ্ছে দণ্ড লেখ, ঠিক আছে? দণ্ড লেখ স্থাপন করেছো না, আয়ত লেখ, বহুভুজ, মনে নেই? তাই এই আয়ত লেখের একটা একটা দণ্ডকে বলা হয় দণ্ড লেখ। তাহলে দণ্ড লেখ হচ্ছে তথ্যের চিত্র উপস্থাপন করে, এটা মনে রাখবে জাস্ট। তারপর বলছে যে পরিসংখ্যার বহুভুজ অঙ্কন করার সময় দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় দেখো পরিসংখ্যা বহুভুজ তোমরা অঙ্কন করেছো এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এখানে তোমরা পরিসংখ্যা বহুভুজ ঠিক এইভাবে অঙ্কন করেছো, মনে করে দেখো বিভিন্ন বিন্দু এইভাবে তৈরি হয়েছে, তো তারা উঁচু নিচুও আছে, এইভাবে বিন্দুগুলো বসিয়ে বসিয়ে তোমরা কি তৈরি করেছো? পরিসংখ্যা বহুভুজ
তৈরি করেছো, মনে আছে পরিসংখ্যা বহুভুজ? এই পরিসংখ্যা বহুভুজের এই দাগগুলো জুড়ে দেই, তাহলে বুঝতে পারবে। এই পরিসংখ্যা বহুভুজের দুটো জিনিস লাগে, একটা বলছে পরিসংখ্যা লাগে, আর অপশন দিয়েছে আরেকটা কি। পরিসংখ্যা মানে তো এটা, এই উচ্চতাটাই পরিসংখ্যা হয়, পরিসংখ্যা যার বেশি হয় তার এই খুঁটিটা বেশি উঁচুতে উঠেছিল, মনে আছে? তার আরেকটা কি, অর্থাৎ এই নিচের এই গোড়াটা কি, এটা কি? অপশন দিয়েছে শ্রেণীর নিম্ন সীমানা, উচ্চ সীমানা, মধ্যমান, না যে কোনো মান। তো নিম্ন সীমানা ঊর্ধ্ব সীমানা তো এইরকম জায়গায় থাকে, এই দুই জায়গায় মধ্যমান দিয়েই এটা করা হয়। এটা কিন্তু মধ্যমান, মধ্যবিন্দু বা মধ্যমান বলা হয়। তো সঠিক উত্তর হবে মধ্যমান দ্বারা, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। এটা হচ্ছে মধ্যমান। আর এই হাইটটা, এই এই যে কেন্দ্র থেকে অর্থাৎ এই গোড়া থেকে এই দূরত্বটা দেয়, এটা মধ্যমান, এটা হচ্ছে মধ্যমান। আর এই হাইটটা দিচ্ছে তোমার পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে মধ্যমান আর পরিসংখ্যা দিয়ে বহুভুজ তৈরি করা হয়। সাথে সাথে আরেকটা তোমাদের বলে রাখি, আয়তলেখ কি কি দিয়ে তৈরি করা হয়? পরিসংখ্যা লাগে, মধ্যমান না, কিন্তু নিম্ন সীমানা আর উচ্চ সীমানা এই দুটো একসাথে, আর তার সাথে পরিসংখ্যা নিয়েই তৈরি হয় তোমার মানে আয়তলেখ। ওকে, তো হয়ে গেল এই এমসিকিউ গুলো। এর পরের পার্টে তোমাদের আমি এসিকিউ গুলো করাবো। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। দাদা ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।